আচ্ছা, ঠিক আছে। তো এখন গত ক্লাসে যেটা বলছিলাম যে আমরা একটা জেনারেটরকে যদি পাওয়ার সিস্টেমের সাথে প্যারালাল করে দিই, ঠিক আছে, তাহলে সেই জেনারেটরের মানে কিরকম বিহেভ করবে সেটা আমরা জানতে চাচ্ছিলাম। তো জিনিসটা এরকম ছিল যে সাপোজ আমাদের একটা পাওয়ার সিস্টেমকে আমরা ইনফাইনাইট বাস বলছিলাম। ইনফাইনাইট বাস কেন বলা হচ্ছে, মনে রাখো বাস জিনিসটা বলতে বোঝায় যে যখনই তোমার একটা একটা সিস্টেমে অনেক এলিমেন্ট একসাথে থাকে, ঠিক আছে, তখন সেটাকে আমরা বাস বলি। এবং বাসকে ইউজুয়ালি দেখবা যে একটা মোটা দাগে দেখানো হয়, মানে যে কোনো স্কেমেটিক, শুধুমাত্র এই কোর্স না, তোমরা মাইক্রো প্রসেসর বা অন্যান্য কোনো ইলেকট্রিক্যাল কোর্স যদি করো, সেখানে দেখবা যে বাস বলতে বোঝায় যে এমন একটা লাইন বা এমন একটা সিস্টেম যেখানে অনেক কিছু একসাথে থাকে। ইনফাইনাইট বাস বলতে পাওয়ার সিস্টেমের এমন একটা অংশকে বোঝাচ্ছে যেখানে অনেক জেনারেটর, অনেক মোটর বা অনেক মেশিন একসাথে আছে, ঠিক আছে। তো এখন এই বাস, ইনফাইনাইট বাস একটা লোডকে সাপোজ সাপ্লাই দিচ্ছে, যেহেতু আমাদের পাওয়ার সিস্টেম থ্রি ফেজ লোড। ঠিক আছে। আচ্ছা, এখন থ্রি ফেজ লোডটাকে সাপ্লাই দিচ্ছে। এখন আমাদের আইডিয়া কি ছিল যে আমরা এই লোডটাকেই শুধু ইনফাইনাইট বাস না, এখন আমরা এই ইনফাইনাইট বাসের সাথে একটা জেনারেটরকেও প্যারালালে কানেক্ট করে দিব। আমাদের একটা জেনারেটর থাকবে জি, সেটাকে আমরা এখন এই ইনফাইনাইট বাসের সাথে তিনটা ফেজকে কানেক্ট করে দিব, ঠিক আছে। তখন আমাদের জেনারেটরটা কি বিহেভ করবে বা কিরকম বিহেভ করবে সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখ, এখন কিন্তু ইনফাইনাইট বাসটাও আমার লোডকে পাওয়ার সাপ্লাই দিবে, আবার তার সাথে জেনারেটরও কিন্তু পাওয়ারটা সাপ্লাই দিবে। প্রতিটা ফেজে জেনারেটর এবং ইনফাইনাইট বাসের সাপ্লাইটা অ্যাড হবে, ঠিক আছে। প্রতিটা ফেজেই ইনফাইনাইট বাস এবং জেনারেটরের যে সাপ্লাই সেটা অ্যাড হয়ে তারপর লোডে যাবে। তো এখন তাদের বিহেভিয়ারটা, মানে যে তাদের একসাথে যে কাজ করছে ইনফাইনাইট বাস এবং জেনারেটরটা, এই দুইটা একসাথে কাজ করার কারণে তাদের বিহেভিয়ারটা, ফ্রিকোয়েন্সি, পাওয়ার অথবা রিঅ্যাক্টিভ ভোল্টেজ এবং টার্মিনাল ভোল্টেজ এবং রিঅ্যাক্টিভ পাওয়ার, এদের মাঝে রিলেশন গুলো আমরা দেখার জন্য একটা ডায়াগ্রাম ইন্ট্রোডিউস করেছিলাম। ডায়াগ্রামটার নাম আমরা বলেছিলাম হাউস ডায়াগ্রাম। লাস্টে আমরা বলেছিলাম যে ডায়াগ্রামটাকে বলা হাউস ডায়াগ্রাম। সো হাউস ডায়াগ্রামটা হচ্ছে বেসিক্যালি দুই ধরনের হয়। একটা হচ্ছে আমার ইদার ফ্রিকোয়েন্সি ভার্সেস রিয়েল পাওয়ার, এফ ভার্সেস পি, আর একটা হচ্ছে আমার টার্মিনাল ভোল্টেজ ভার্সেস রিঅ্যাক্টিভ পাওয়ার। এই দুইটাকে আমরা বলি হচ্ছে হাউস ডায়াগ্রাম, ঠিক আছে। তো ফার্স্ট আমরা ফ্রিকোয়েন্সি ভার্সেস রিয়েল পাওয়ার দিয়ে দেখি। যদি ফ্রিকোয়েন্সি ভার্সেস রিয়েল পাওয়ার দিয়ে আমরা দেখি, তাহলে দেখো আমরা বলে আসছিলাম হাউস ডায়াগ্রামটা এরকম কিছু একটা হবে। এটার ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, আর আমাদের এক্স অ্যাক্সিসে থাকবে হচ্ছে রিয়েল পাওয়ার। সো এখানে রিয়েল পাওয়ারের দুইটা অংশ, একটা হচ্ছে পজিটিভ রিয়েল পাওয়ার, একটা হচ্ছে নেগেটিভ রিয়েল পাওয়ার। এখন এখানে আসলে বেসিক্যালি একই অ্যাক্সিসের উপর আমরা দুইটা রিয়েল পাওয়ারকে আঁকবো। আচ্ছা, আমি কি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম মাঝখানে? আচ্ছা, আমি মনে হয় মাঝখানে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, তো আমি আবার ব্যাক করি। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে এখন? হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, মাঝখানে মনে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। কথা কি ঠিকভাবে আসছে না কেটে কেটে আসছে? কথা কি ঠিকভাবে আসছে? আচ্ছা, আমি মেইনলি মানে তোমাদের কথা একটু কেটে কেটে আসতেছে মাঝে মাঝে মনে হচ্ছে। আচ্ছা, যদি কথা শুনতে না পাও তাহলে বইলো আমাকে, ঠিক আছে, চ্যাটে বা কোথাও বইলো, তাহলে হবে। তো যেটা বলছিলাম আর কি, যে হাউস ডায়াগ্রাম আমাদের এমন একটা ডায়াগ্রাম, এটা ইদার হতে পারে ফ্রিকোয়েন্সি ভার্সেস রিয়েল পাওয়ার, অথবা হতে পারে হচ্ছে আমাদের কি বললাম যে রিঅ্যাক্টিভ টার্মিনাল ভোল্টেজ ভার্সেস রিঅ্যাক্টিভ পাওয়ার, ঠিক আছে। তো এখন আমরা ফার্স্টে ফ্রিকোয়েন্সি ভার্সেস রিয়েল পাওয়ারটা আঁকা ট্রাই করছি। বলছিলাম যে হাউস ডায়াগ্রামের ওয়াই অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি রাখবো, এক্স অ্যাক্সিসে দুইটা পাওয়ার থাকবে, একটা হচ্ছে আমার জেনারেটর যে রিয়েল পাওয়ারটা দিবে সেইটা, আর একটা হচ্ছে আমার ইনফাইনাইট বাস যে রিয়েল পাওয়ারটা দিবে সেটা, ঠিক আছে। আচ্ছা, তো এখন জেনারেটর যে রিয়েল পাওয়ারটা দিবে সেইটা এই জিরোর রাইট সাইড যদি হয় তাহলে হচ্ছে সেটা পজিটিভ হবে, আর যদি জিরোর লেফট সাইডে থাকে তাহলে হচ্ছে নেগেটিভ হবে। তার মানে জিরোর রাইট সাইডে পিজিটা হচ্ছে পজিটিভ, এই রিজিয়নে পিজি হচ্ছে গ্রেটার দ্যান জিরো, আর এই রিজিয়নে পিজিটা হচ্ছে লেস দ্যান জিরো, ঠিক আছে। আর এই রিজিয়নে ইনফাইনাইট বাসে পাওয়ার সাপ্লাইটা দিবে রিয়েল পাওয়ার, সেটা হচ্ছে গ্রেটার দ্যান জিরো, আর এই রিজিয়নে ইনফাইনাইট বাসে সাপ্লাইটা দিবে সেটা হচ্ছে লেস দ্যান জিরো।
এই জিনিসটা ক্লিয়ার, মানে এই জিনিসটা সবাই কি ধরতে বা শুনতে পারছো ঠিকভাবে? জি স্যার। আচ্ছা তাইলে ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে যে যেটা আমরা বলছিলাম, ওকে হ্যাঁ, এখন আমরা গতদিন দেখে আসছিলাম যে ইনফাইনাইট বাসের জন্য এই যে রিয়াল পাওয়ার কথাটা আমরা বলছি, অর্থাৎ এই বাম দিকের রিজন, লেফট সাইডের যে রিজন, সেখানে শুধুমাত্র ইনফাইনাইট বাসের পাওয়ারটা গ্রেটার দেন ছিল, আর এখানে লেস দেন ছিল। আমরা যদি ধরে নেই যে ইনফাইনাইট বাস শুধুমাত্র লোডে পাওয়ার সাপ্লাই দিচ্ছে, লোড থেকে কোনো পাওয়ার কনজিউম করছে না, তাহলে ইনফাইনাইট বাসের জন্য কিন্তু আমার গ্রাফটা শুধুমাত্র কোন দিকে হবে? শুধুমাত্র লেফট সাইডেই হবে, কারণ লেফট সাইডে হচ্ছে ইনফাইনাইট বাসের সাপ্লাইটা পজিটিভ, রাইট সাইডে তো নেগেটিভ। তাহলে আমার ইনফাইনাইট বাসের যে সাপ্লাই সেটা হবে শুধুমাত্র লেফট সাইডে, সেটা একটা স্ট্রেট লাইন হবে। এটা কেন স্ট্রেট লাইন হবে গতদিন বলে আসছিলাম যে আমি ফ্রিকোয়েন্সির ভ্যালু, সরি মানে পাওয়ার, রিয়েল পাওয়ার কনজাম্পশন যতই বাড়ে না কেন, মানে আমি সিস্টেমে যতগুলো লোড অ্যাড করি না কেন, আমার কখনোই ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে না। ঠিক আছে, কেন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না? কজ ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার জন্য যেই মেকানিজম গুলো দরকার সেটা এখানে, মানে ব্যাপারটা হচ্ছে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, বাট ইনফাইনাইট পাওয়ার সিস্টেম বা ইনফাইনাইট পাওয়ার বাস এত বড় একটা সিস্টেম যে সেখানে এই ফ্রিকোয়েন্সি চেঞ্জটা খুবই নগণ্য আর কি। ঠিক আছে, মানে তুমি যতই পাওয়ার রিয়েল পাওয়ার কনজাম্পশন বাড়াও না কেন, সেখানে ফ্রিকোয়েন্সি চেঞ্জের ইফেক্টটা খুব কম হবে, যার কারণে এটাকে অলমোস্ট কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি লাইন বলা যায়। অর্থাৎ একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি পাওয়ার সিস্টেম অলওয়েজ থাকবে। সেটা ইউজুয়ালি বাংলাদেশের ক্ষেত্রে সেটা 60 হার্টজ, সেটা আমরা অলরেডি জানি। ঠিক আছে, তো এখন জেনারেটরের জন্য কিন্তু আমার এই এফ ভার্সেস পি গ্রাফটা এরকম একটা স্ট্রেট লাইন, মানে কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি হবে না, সেটা ফ্রিকোয়েন্সির সাথে চেঞ্জ হবে। ঠিক আছে, যতই আমি রিয়েল পাওয়ার কনজাম্পশন বাড়াবো ততই আমার ফ্রিকোয়েন্সি কমবে জেনারেটরের ক্ষেত্রে। এটা কেন? এটা আমরা কতদিন বলে আসছিলাম যে যদি আমার জেনারেটর লোডটা বাড়ে, মানে যদি জেনারেটর পাওয়ার সাপ্লাই বেশি দিতে হয়, তাহলে অবশ্যই তার ফ্রিকোয়েন্সিটাকে, মানে তার যে প্রাইম মুভার স্পিড সেটাকে কমে যাইতে হবে। প্রাইম মুভার স্পিডটা কমে যাবে কারণ লোডটা আউটসাইড, মানে এক্সটার্নাল টার্মিনাল লোডটা বেড়ে গেছে, এই জন্য ইনপুট যে টার্মিনাল সেখানে প্রাইম মুভার স্পিডটা কমে যাবে। কমে যাওয়ার কারণে তার ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সিটাও কমবে। তার মানে হচ্ছে আমার লোড বাড়ার সাথে সাথে ফ্রিকোয়েন্সিটা লিনিয়ারলি কমবে, এবং যেখানে লোডটা জিরো, মানে পিজি জিরো, যেখানে যেখানে জেনারেটরকে কোনো পাওয়ার সাপ্লাই দিতে হচ্ছে না, সেখানে কি সেটাই নো লোড কন্ডিশন, মানে সেখানে কোনো লোড জেনারেটর কানেক্টেড নাই, এজন্য তাকে জিরো পাওয়ার সাপ্লাই দিতে হচ্ছে। সেটা হচ্ছে নো লোড লাইন। নো লোড লাইনের যে ফ্রিকোয়েন্সি সেটাকে আমরা বলি হচ্ছে এফ নো লোড। ঠিক আছে, সেটাকে বলা হয় এফ নো লোড। আচ্ছা, আর যেটা আমাদের এই ইনফাইনাইট লাইনের বা বাসের যে ফ্রিকোয়েন্সিটা সেটাকে আমরা বলছিলাম এফ সিস্টেম। এফ সিস্টেমও, হ্যাঁ এফ সিস্টেমই, ঠিক আছে, এটাকে আমরা বলি এফ সিস্টেম। তো এখন যদি জেনারেটরটাকে আমি ইনফাইনাইট বাসের সাথে প্যারালাল করে দিই, এই জিনিসগুলো হচ্ছে প্যারালাল করার আগে। যদি আমি প্যারালাল করে দিই তখন কি হবে? প্যারালাল করে দেওয়ার পরে আমরা বলে আসছি যে এখন লোডকে ইনফাইনাইট বাসও পাওয়ার সাপ্লাই দিবে, জেনারেটরও পাওয়ার সাপ্লাই দিবে। এখন ধরে নাও প্যারালাল করার আগে ইনফাইনাইট বাস তাকে এই পরিমাণ পাওয়ারটা সাপ্লাই দিচ্ছিল, এটা মনে করো বলছিলাম পি ইনফাইনাইট, রাইট? হ্যাঁ, এটাকে পি ইনফাইনাইট ধরে নাও, ঠিক আছে, বা পিআই তোমার যেটা খুশি সেটা ধরে নাও। মনে করো এই ভ্যালুটা, এখানে যে ভ্যালুটা আছে এটা ইনফাইনাইট বাস সাপ্লাই দিচ্ছিল প্যারালাল করার আগে। তার মানে প্যারালাল করার আগে কিন্তু জেনারেটর কোনো সাপ্লাই দিচ্ছিল না, তাহলে টোটাল লোড, মানে লোড কিন্তু টোটাল সাপ্লাইটা পাচ্ছিল এতটুকুই, এটাই হচ্ছে লোড পাচ্ছিল পাওয়ার সাপ্লাই। এখন যখন আমি জেনারেটরকে প্যারালাল করে ফেলছি, তাহলে জেনারেটরও কিছু পাওয়ার সাপ্লাই এখন দিবে। সেই পাওয়ার সাপ্লাইটা কত হবে সেটা আমরা পাবো হচ্ছে এই যে কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি লাইনটা, সেটাকে আমরা এক্সটেন্ড করব, সেটাকে আমরা বাড়াবো। বাড়াইলে সেটা যেখানে গিয়ে ইন্টারসেক্ট করবে আমার জেনারেটরের ফ্রিকোয়েন্সি ভার্সেস পাওয়ার কার্ভকে, সেটা হচ্ছে আমার জেনারেটর অপারেটিং পয়েন্ট। এটা হচ্ছে আমার জেনারেটর অপারেটিং পয়েন্ট। এই অপারেটিং পয়েন্ট থেকে যদি আমার পাওয়ারটা বের করি, অর্থাৎ এই পাওয়ার অ্যাক্সেসের উপর লম্ব আঁকি, এইটা হচ্ছে আমার জেনারেটর সাপ্লাই দিচ্ছে, এটা জেনারেটর সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে তাহলে দেখো এখন কিন্তু তোমার জেনারেটর এই পোর্শনটুকু তাকে সাপ্লাই দিচ্ছে। লোডে সবসময় মনে রাখবো, লোডে কিন্তু পাওয়ার সাপ্লাই হুট করে বেড়ে যাবে না, টোটাল পাওয়ার সাপ্লাইটা পাবে সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকতে হবে। এখন প্যারালাল করার আগে লোড শুধুমাত্র ইনফাইনাইট বাস থেকে পাচ্ছিল, প্যারালাল করার পরে লোড এখন জেনারেটর থেকে পাচ্ছে। যেহেতু জেনারেটরের থেকে সে এতটুকু পাচ্ছে, তাহলে এই পোর্শনটুকু তাকে ইনফাইনাইট বাস থেকে কমে যেতে হবে। ঠিক আছে, যাতে করে লোডের আগের পাওয়ার সাপ্লাইটা সে পায়। মানে এখন জাস্ট আগে শুধু ইনফাইনাইট বাস থেকে পাচ্ছিল, এখন ইনফাইনাইট বাস আর জেনারেটর মিলাই পাবে।
তার মানে হচ্ছে যে এখন ইনফাইনাইট বাস আর আগের মতো এই পুরাটা দিবে না, বরং তার পাওয়ার সাপ্লাইটা কমে যাবে। কতটুকু কমে যাবে? যতটুকু জেনারেটর সাপ্লাই দিচ্ছে ততটুকু অ্যামাউন্টের কমে যাবে। সো আগে যদি সাপোজ, আচ্ছা আমার আঁকাটা একটু রেশনাল মানে প্রপোর্শনাল হয় না, যাই হোক, আগে যদি এতটুকু সাপ্লাই দিত তাহলে ঠিক এই এতটুকু অ্যামাউন্টটাই আগের থেকে কমে যেতে হবে। ঠিক আছে, তাহলে সে এখন সাপ্লাই দিবে ইনফাইনাইট বাস এতটুকু। ঠিক আছে, এবং তার মানে হচ্ছে ইনফাইনাইট বাস যে সাপ্লাইটা দিবে আর জেনারেটর যে সাপ্লাইটা দিবে ওই দুটার অ্যাডিশন, অর্থাৎ এই টোটালটা হবে হচ্ছে আগে শুধু ইনফাইনাইট বাস যেটা যেত সেটা সমান। আগে ইনফাইনাইট বাস হচ্ছে এই পুরো পোর্শনটুকু, এখন হচ্ছে ইনফাইনাইট বাস আর জেনারেটর মিলে এই পুরাটা দিবে, যেটা আগের ভ্যালুটারই সমান হবে। অর্থাৎ পি লোডটা হবে হচ্ছে পি ইনফাইনাইট প্লাস পিজি। ঠিক আছে, পি ইনফাইনাইট প্লাস পিজি। তো তোমার এটা হচ্ছে যখন তোমার কি বলে যে প্যারালাল করার আগে পিজিটা 0 ছিল, প্যারালাল করার পরে পিজি বেড়ে যাওয়ার কারণে পি ইনফাইনাইটটা কমে যাবে। এটা হচ্ছে রিলেশনটা। তো এই হাউস ডায়াগ্রামটা বুঝো নাই কেউ আসো, বা এটা কিভাবে কি হচ্ছে এটা বুঝো নাই? এই পর্যন্ত যা যা বললাম কিছু বুঝো নাই বা বুঝতে পারো না কোনো পয়েন্টে? আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে আমি একটুখানি, আচ্ছা এতটুকু বলার পরে যেটা এখানে এখন ইম্পর্টেন্ট, আচ্ছা এটা বেশি হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এই ইটাকে এই হাউস ডায়াগ্রামে, আমার তো ইনফাইনাইট বাসের ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট, ঠিক আছে, ওটা তো আমি জানি। এখন আমার যদি জেনারেটরের যেই ফ্রিকোয়েন্সিটা মানে নো লোড ফ্রিকোয়েন্সি, সেটাকে আমি যদি বাড়াই দিই, নো লোড ফ্রিকোয়েন্সি আগে ছিল এইখানে, এখন আমি সেটাকে বাড়াই একটুখানি উপরে নিয়ে গেলাম, এখানে নিয়ে গেলাম, মানে আমি কার্ভটাকে উপরের দিকে শিফট করে দিলাম, তাহলে আমার কি চেঞ্জটা আসবে সেটা আমি জানতে চাচ্ছি। তো মনে করো আগে এখন প্যারালাল করা আছে, জেনারেটরটা প্যারালাল করা আছে অলরেডি সিস্টেমের সাথে। সো জেনারেটর থেকে পাওয়ার সাপ্লাই পাচ্ছি হচ্ছে এতটুকু, ধরে নাও এটা হচ্ছে জেনারেটর পাওয়ার সাপ্লাই, আর সাপোজ ধরে নাও ইনফাইনাইট বাসের সাপ্লাইটা এখানে আছে। ঠিক আছে, এখন যেটা হয়েছে যে, আচ্ছা ইনফাইনাইট বাস সাপ্লাইটা এখানে না, একটু দূরে সরাই দিয়ে দাঁড়াও। হ্যাঁ, ইনফাইনাইট বাসের পাওয়ার সাপ্লাইটা এখানে কোথাও আছে। ঠিক আছে, তাহলে এই পুরাটা হচ্ছে লোড হচ্ছে, এই পুরাটা পাচ্ছে। এখন আমি যদি এটাকে একটু কি বলে যে এই কার্ভটাকে উপরের দিকে যেহেতু উঠাই দিচ্ছে এখন, তাহলে কি এখন আমার এই এক্সটেনশনটা আরো দূর পর্যন্ত যেতে হবে, তার মানে এক্সটেনশনটা এখন এই পর্যন্ত আসতে হবে। তাহলে এখন জেনারেটর অপারেটিং পয়েন্ট হচ্ছে এইটা। তার মানে এখন কি হয়েছে, জেনারেটরের পাওয়ার সাপ্লাইটা বেড়ে গেছে আগের তুলনায়, ফ্রিকোয়েন্সি কার্ভটা উপরে উঠে দেওয়ার কারণে। এই যতটুকু বাড়লো অতটুকু আবার ইনফাইনাইট বাস থেকে কমতে হবে। ঠিক আছে, এখন দেখো ইনফাইনাইট বাসটা কিন্তু এমন হতে পারে ইনফাইনাইট বাসটা পজিটিভ পোর্শনে চলে আসছে, মানে তখন ইনফাইনাইট বাস উল্টা কি বলে যে এখানে এই রিজনে কিন্তু ইনফাইনাইট বাসটা নেগেটিভ, জিরোর রাইট সাইডে। তাহলে তখন হচ্ছে ইনফাইনাইট বাস উল্টা কনজিউম করা শুরু করবে, জেনারেটরকে সাপ্লাই না দিয়ে সে উল্টা কনজিউম করা স্টার্ট করে দিবে। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে জেনারেটর এত বেশি পাওয়ার সাপ্লাই দিচ্ছে লোডকে যে লোডের ওটা দরকার নেই, লোড যে এক্সট্রা পাওয়ারটা পাচ্ছে, যেহেতু লোডের পাওয়ারটা কনস্ট্যান্ট থাকতে হবে, লোড যে পাওয়ারটা পাচ্ছে ওইটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকতে হবে। তো জেনারেটর নিজেই যদি লোডের যেটা কনস্ট্যান্ট পাওয়ার সেটা যদি বেশি সাপ্লাই দেওয়া শুরু করে দেয়, তাহলে এক্সট্রা যে পাওয়ারটা ওইটা আবার ইনফাইনাইট বাসে ফেরত যাবে। তার মানে তখন হচ্ছে ইনফাইনাইট বাসটা পাওয়ারটা কনজিউম করবে। ঠিক আছে, আচ্ছা আর যদি এমন হয় যে আমি ফ্রিকোয়েন্সিটা কি বলে ফ্রিকোয়েন্সি কার্ভটাকে নিচে নামাই দিই তাহলে কি হবে? ঠিক আছে, এটা তো আমি উপরে উঠে দিছিলাম। আচ্ছা একবার তাড়াতাড়ি রেখে ফেলি। হ্যাঁ, ঠিক আছে, জেনারেটর দিচ্ছিল হচ্ছে এতটুকু, ইনফাইনাইট বাস দিচ্ছে মনে করে এতটুকু, তাহলে টোটাল লোড পাওয়ার সাপ্লাই হচ্ছে এতটুকু। এখন আমি যেটা করলাম যে এই জেনারেটর ফ্রিকোয়েন্সি কার্ভটাকে নিচে নামাই দিলাম, নিচে নামাই দিলে কি হবে দেখো, এখন কিন্তু ইন্টারসেকশন পয়েন্টটা আরো জিরো লাইনের মানে নো লোড লাইনের কাছাকাছি চলে আসছে। এই ইন্টারসেকশন পয়েন্ট আগে ছিল এইখানে, এখন চলে আসছে এইখানে। তার মানে হচ্ছে তোমার এখন জেনারেটরের পাওয়ার সাপ্লাই অ্যামাউন্টটা কমে গেছে। তাহলে জেনারেটর যতটুকু পাওয়ার সাপ্লাই কমে গেল, ইনফাইনাইট বাস ততটুকু পাওয়ার সাপ্লাই কি করবে? জেনারেটর যতটুকু কমে গেছে ইনফাইনাইট বাসের ততটুকু কি হবে? বেড়ে যাবে। সো ইনফাইনাইট বাসে এতটুকু অ্যামাউন্টে বেড়ে এখানে চলে আসবে, যাতে করে টোটাল লোড যে পাওয়ারটা পায় সেটা কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, এরকম হইতে পারে তুমি যদি ফ্রিকোয়েন্সি কার্ভটাকে বেশি নিচে নামায় ফেলো, তখন দেখা যাবে ইন্টারসেকশন পয়েন্টটা এই জিরোর বাম দিকে লেফট সাইডে চলে আসছে। তখন অ্যাকচুয়ালি কি হবে বলতো, জেনারেটর কি করবে তখন? পাওয়ার কনজিউম করবে, আর ইনফাইনাইট বাসে পাওয়ারটা অতটুকু বেড়ে যাবে।
মানে ইনফাইনাইট বাস এখন লোডের যতটুকু দরকার তার চাইতে বেশি দিচ্ছে, যে এক্সট্রা পাওয়ারটা দিচ্ছে সেটা আর কি জেনারেটর কনজিউম করে ফেলবে, ঠিক আছে। তো এই জিনিসটা আর কি এতক্ষণ ধরে বুঝাইলাম। এখন এটার ফলে ফেজর ডায়াগ্রামে কি ইফেক্ট আসবে সেটা আমরা দেখতে চাই। যদি আমরা ফেজর ডায়াগ্রাম, হ্যাঁ বলো। গতকালকে আরেকটা জিনিস দেখাইছিলেন স্যার, যে যখন হচ্ছে ফ্রিকোয়েন্সি লাইনটা যখন ইন্টারসেক্ট করতে পারবে না, এরকম একটা সময় আসবে তখন ফ্রিকোয়েন্সি লাইন ইন্টারসেক্ট করতে পারবে না, তখন হচ্ছে উল্টা পাওয়ারের লাইনটাকে বাড়াইতে হবে, এরকম কিছু দেখাইছিলেন। দাঁড়া, এটা কোনটার কথা বলছো? দাঁড়া একটু দেখিনি আমি, ওয়ার্ড ফাইলটা যাই। দাঁড়াও, এখানে কোথাও তো এরকম আসলে নাই। ইন্টারসেক্ট করতে পারবে না যে তা না, মানে আমি কিছুক্ষণ আগে যেটা দেখলাম ওইটাই আসলে মনে হয় বলছিলাম, যে তোমার ইন্টারসেক্ট করবে কিন্তু হচ্ছে যে নেগেটিভ সাইডে করবে ইন্টারসেক্টটা, মানে তখন জেনারেটর পাওয়ার কনজিউম করা শুরু করবে, ওইটা বলছিলাম মনে হয়। ইন্টারসেক্ট তো করতে পারবে, মানে হ্যাঁ তোমার কথা এরকম হইতে পারে যে ঠিক আছে তোমার কেসটা চিন্তা করি, যেটা তুমি বলছিলা যে ইন্টারসেক্ট করতে না পারে। মনে করো এরকম কিছু একটা হইলো যে তোমার ইনফাইনাইট পাওয়ার সিস্টেম হচ্ছে এতটুকু দিচ্ছে, মানে স্ট্রেট লাইন এটা, আর জেনারেটরের যে কার্ভটা এ ভার্সেস পি সেটা খুবই, মানে সেটা স্লোপটা খুবই ছোট, স্লোপের ম্যাগনিটিউডটা খুবই ছোট, তখন তার মানে কি হবে যে তার অনেক দূর যাওয়া লাগবে মানে ইন্টারসেক্ট করার জন্য। তখন হচ্ছে তুমি দেখবা যে তখন তো এই আগের কেসটাই হচ্ছে যে জেনারেটর তখন এত বেশি পাওয়ার সাপ্লাই দিবে যেটা আসলে লোডের দরকার নেই, তখন আর কি ইনফাইনাইট বাসের পাওয়ারটা সাপ্লাইটা কমতে কমতে এই পজিটিভ সাইডে চলে আসে, মানে ইনফাইনাইট বাস কনজিউম করা স্টার্ট করবে, যেটা কিছুক্ষণ আগে দেখাইছি ওইটাই আর কি, ঠিক আছে। ইন্টারসেক্ট করতে পারার কথা আর কি, ঠিক আছে, মানে স্লোপের ভ্যালু কখনো, মানে এটাতে কখনো ইন্টারসেক্ট কখন করতে পারবে না যদি এটা কখনো স্ট্রেট লাইন হয়ে যায়, বাট জেনারেটরের ক্যারেক্টারিস্টিক্স তো এরকম না। জেনারেটর তুমি পাওয়ার সাপ্লাই যদি বাড়াতে চাও তাহলে ফ্রিকোয়েন্সি অবশ্যই কিছু না কিছু কমতে হবে, সেটা স্লোপ অবশ্যই থাকবে, ঠিক আছে। আচ্ছা তো হ্যাঁ বলো, কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে। তো এখন এরপর যেটা যে তোমার জেনারেটর বললাম, আচ্ছা হ্যাঁ এখন হচ্ছে যে এই জিনিসটা ফেজর ডায়াগ্রামে কি ইফেক্টটা ফেলে সেটা আমরা দেখতে চাই। ফেজর ডায়াগ্রাম যদি ইফেক্টটা দেখি তাহলে যেটা হচ্ছে, আচ্ছা এটা অলরেডি আমরা জানি যে যদি আমি সাপোজ ফ্রিকোয়েন্সিটাকে উপরে, ফ্রিকোয়েন্সি কার্ভটা যদি উপরে শিফট করে তাহলে আমরা দেখছি যে আমাদের জেনারেটরের পাওয়ার কনজাম্পশনটা বেড়ে, মানে পাওয়ার সাপ্লাইটা বেড়ে যায়, জেনারেটর যে পাওয়ার সাপ্লাইটা দিচ্ছিল সেটা বেড়ে যায়। তার মানে হচ্ছে এই পাওয়ার সাপ্লাইটা কার প্রপোর্শনাল? আমরা জানি যে আউটপুট পাওয়ার অফ জেনারেটর ইজ ইকুয়ালস টু কত? পি আউটটা হচ্ছে তোমার 3 ইনটু v5 ইনটু ia cos ia sin সরি রিয়াল পার্ট তো cos থিটা, ঠিক আছে। এবং এটাকে আমরা জানি হচ্ছে 3 ইনটু v5, তো v5 এর জায়গায় এই ia cos থিটার জায়গায় আমরা লিখতে পারি ia sin ডেল্টা বাই xs, এটা আমরা গতদিনই বা মোটরের ক্ষেত্রে এটা ডিরাইভেশন আমরা দেখে আসছি, এটা লিখতে পারি। তার মানে হচ্ছে আমার p0 টা হচ্ছে ia sin ডেল্টা প্রপোর্শনাল অথবা ia cos থিটা প্রপোর্শনাল। তো তোমার যদি p0 মানে জেনারেটরের যে আউটপুট পাওয়ার সাপ্লাই এটা বেড়ে যায় তাহলে ইদার ia cos থিটা বাড়তে হবে অথবা ia sin ডেল্টাটা বাড়তে হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আসলে আছে, এটা একবার আমি না একে স্ক্রিন শেয়ার করে দেখাই দেই। এই জিনিসটা এখানে বলছে, দেখো এখানে ফ্রিকোয়েন্সিটা উপরের দিকে, মানে ফ্রিকোয়েন্সি কার্ভটা উপরের দিকে শিফট করার কারণে জেনারেটর পাওয়ার সাপ্লাই বেড়ে গেছে, যার কারণে pg2 is greater than pg1, আবার pg3 is greater than both pg1 and pg2, মানে pg3 টা হচ্ছে হাইয়েস্ট জেনারেটর যে সাপ্লাইটা দিচ্ছে এখানে, সেই অনুযায়ী ওরা কিন্তু ফেজর ডায়াগ্রামটা এঁকেছে। এবং দেখো ফেজর ডায়াগ্রামটাতে এই যে ইএ সাইন ডেল্টা যে অংশটুকু সেইটা বেড়ে গেছে, মানে pg1 pg2 pg3 বেড়ে গেছে। আর এটা হচ্ছে যে ia cos থিটা, দেখো এখানে ia cos থিটার ভ্যালু কিন্তু বেড়ে গেছে। ia cos থিটা মানে হচ্ছে এই যে তোমার এই পোরশনটুকু, অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট ia cos থিটা, এটা সেকেন্ড ia cos থিটা, এটা থার্ড ia cos থিটা, এই ভ্যালুগুলো বেড়ে গেছে। আরেকটা জিনিস খেয়াল করো, আর্মেচার কারেন্ট নিজেও কিন্তু বেড়ে গেছে, শুধুমাত্র ia cos থিটা না, ia যেটা অর্থাৎ আর্মেচার কারেন্ট সে নিজেও বেড়ে গেছে। তার ম্যাগনিটিউডটা দেখো, শুরুটা ছিল হচ্ছে এতটুকু, সেকেন্ডটা হচ্ছে এতটুকু, থার্ডটা হচ্ছে এতটুকু, মানে তার নিজস্ব ম্যাগনিটিউড, নট দিস হরিজন্টাল লাইনটা না, তার নিজস্ব ম্যাগনিটিউডও কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে। এটা কেন বাড়বে? স্বাভাবিকভাবেই তোমার যদি মানে আউটপুট পাওয়ারটাকে বাড়াইতে হয় তাহলে অবশ্যই আর্মেচার কারেন্ট সাপ্লাইটাও বাড়তে হবে, এটা মানে এটা সবসময় সত্য। মানে এটা মনে রাখবা যে তুমি যদি রিঅ্যাক্টিভ পাওয়ারকে বাড়াইতে চাও তাহলে তোমার ইন্টারনাল জেনারেটর ভোল্টেজকে বাড়াইতে হবে, আর তুমি যদি রিয়েল পাওয়ারকে বাড়াইতে চাও তোমার আর্মেচার কারেন্টকে বাড়াইতে হবে। আর রিয়েল পাওয়ারকে বাড়াতে চাইলে যে ইএস সাইন ডেল্টা আই কস থিটা এটা তো বাড়তে হবেই, সেটা ইকুয়েশন থেকেও তোমরা অলরেডি দেখেছো।
আচ্ছা, তবে এখানে দেখো কোনটা কনস্ট্যান্ট আছে, এখানে টার্মিনাল ভোল্টেজ অলওয়েজ কনস্ট্যান্টই আছে, এটা চেঞ্জ হচ্ছে না। আরেকটা কি চেঞ্জ হচ্ছে না সেটা হচ্ছে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ, এটা চেঞ্জ হচ্ছে না। কারণ আমরা জানি চেঞ্জ করার জন্য আমার ইদার স্পিড চেঞ্জ করা লাগবে প্রাইম মুভারের, অথবা কি বলে ফ্লাক্স চেঞ্জ করা লাগবে। তো ফ্লাক্স তো ফিল্ড কারেন্ট ছাড়া চেঞ্জ হবে না, ফিল্ড কয়েলের কারেন্ট ছাড়া। সো সেটা চেঞ্জ হচ্ছে না। আর স্পিড কি চেঞ্জ হচ্ছে সেটা একটা প্রশ্ন। দেখো তোমাদের এখানে কিন্তু মানে পাওয়ারটাকে বাড়ানো হয়েছে কিভাবে, পাওয়ারটাকে বাড়ানো হয়েছে হচ্ছে এই ফ্রিকোয়েন্সি কার্ভ গুলোকে উপরে উঠায়, তাই না? তাহলে কি আমাদের নো লোড ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমার তো ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, মানে ফ্রিকোয়েন্সি বাড়া মানে হচ্ছে জেনারেটর যে ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাইটা দিচ্ছে তার ফ্রিকোয়েন্সিটা বাড়লো, এবং এটা আমরা দেখে আসছি যে এই ফ্রিকোয়েন্সিটা মানে কার সাথে রিলেটেড, এটা কিন্তু প্রাইম মুভারের স্পিডের সাথে রিলেটেড। প্রাইম মুভারে যদি স্পিড বেড়ে যায়, মানে মেকানিক্যাল ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়, তাহলে আউটপুটে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সিটা কিন্তু বাড়তে হয়। যেটা আমরা দেখে আসছিলাম হচ্ছে Fm is equals to F is equals to Fm theta by 120, এই টাইপের একটা সূত্র আমরা মনে দেখে আসছিলাম, ঠিক আছে? যাই হোক, এটা তোমরা মোটরের ক্ষেত্রে দেখছো, এটা এখন দেখাচ্ছি না। তো এটা হচ্ছে মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি রিলেশন থেকে আসে, যে ফ্রিকোয়েন্সি বাড়লে প্রাইম মুভারের স্পিড আমাকে বাড়তে হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে যে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সিটা বাড়াচ্ছি সেটা আসলে প্রাইম মুভারের স্পিড কন্ট্রোল করে আমরা বাড়াচ্ছি না, প্রাইম মুভারের স্পিডটা এখানে কনস্ট্যান্টই আছে। আমরা এখানে যেটা করছি যে গভর্নর সেট পয়েন্ট নামে একটা জিনিস আছে। গভর্নর সেট পয়েন্ট জিনিসটাকে আমরা বলি, আচ্ছা এটা জিনিসটা কি সেটা ডিটেলস আমি যাচ্ছি না, আমি শুধু এতটুকু বলি যে গভর্নর মেকানিজম, এটা গতদিনও বলে আসছিলাম যে গভর্নর মেকানিজম নামে একটা মেকানিজম থাকে, যার মানে সলিড স্টেট ডিভাইসের মেকানিজম, যেটার কাজটা হচ্ছে এই জেনারেটরের ফ্রিকোয়েন্সিটাকে সে চাইলে চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে? কিন্তু প্রাইম মুভারের স্পিডটাকে সে চেঞ্জ করবে না। প্রাইম মুভারের স্পিডটা ওমেগাটা এখানে কনস্ট্যান্ট রাখবে, যার কারণে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজের ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট থাকবে, কিন্তু ফ্রিকোয়েন্সি ঠিকই মানে আউটপুটে যে ইলেকট্রিক্যাল পাওয়ার ফ্রিকোয়েন্সি সেটা চেঞ্জ হয়ে যাবে। সেটা চেঞ্জ করার কাজটা হচ্ছে গভর্নর মেকানিজমের কাজ। এবং এই এই জিনিসটাকে মানে এই যে নো লোড যে ফ্রিকোয়েন্সি গুলো এখানে, একে আমরা গভর্নর সেট পয়েন্ট বলে থাকি। এই যেখানে বলা আছে যে দ্য ইফেক্ট অফ ইনক্রিজিং গভর্নর সেট পয়েন্ট, ঠিক আছে? মানে যে নো লোড ফ্রিকোয়েন্সি গুলোকে বাড়ানো অথবা ফ্রিকোয়েন্সি কার্ভ গুলোকে উপরে ওঠানো, এটা হচ্ছে গভর্নর সেট পয়েন্টটাকে বাড়ায় দেওয়া, ঠিক আছে? গভর্নর সেট পয়েন্ট কি বা গভর্নর মেকানিজম কি সেটা ডিটেলস আমি গেলাম না, জাস্ট এতটুকু জেনে রাখো ফ্রিকোয়েন্সিকে উপরে ওঠানো বা নো লোড ফ্রিকোয়েন্সিটাকে বাড়ানো, এটা হচ্ছে গভর্নর সেট পয়েন্টটাকে দিয়ে কন্ট্রোল করা হয়, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এই ফেজর ডায়াগ্রামটা কিভাবে কি আসলো, এটা তো পুরানো পড়াই, ঠিক আছে? জাস্ট সাইন ডেল্টা আর আয়া কস থিটা, এই জিনিসগুলো বাড়বে, ঠিক আছে? তো এটা আগেও আমি মোটরে দেখে আসছি বা জেনারেটরে আগে দেখে আসছি, এটার খুব বেশি রিপিট করলাম না। আর ফিল্ড কারেন্ট বাড়লে কি হবে কিছুক্ষণ আগে বলে আসছি, যে তোমার এখানে যদি রিয়াল পাওয়ার কনজাম্পশন বাড়ে তাহলে হচ্ছে সাইন ডেল্টা বাড়বে, আয়া কস থিটা বাড়বে। কিন্তু তোমার যদি এখানে ফিল্ড কারেন্টটা বাড়ে তখন কি বাড়বে? তখন আসলে ইন্টারনাল জেনারেট ভোল্টেজটা বাড়বে। আচ্ছা, এটা কোথা থেকে আসে আমি একটুখানি পেইন্টে দেখে আসি, দাঁড়াও। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি আমরা বলছিলাম যে হাউস ডায়াগ্রাম দুই ধরনের, একটা হচ্ছে এফ ভার্সেস পি, আর একটা হচ্ছে আমাদের কিউ টার্মিনাল ভোল্টেজ ভার্সেস রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে এই হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ ভিটি, আর এই বরাবর হচ্ছে কিউ। আগের মতোই কিউ দুইটা, একটা হচ্ছে আমার জেনারেটরের কিউ কিউজি, একটা হচ্ছে আমার ইনফাইনাইট বাসের কিউ, ঠিক আছে? আগের মতো পি এর মতোই, মানে রিঅ্যাক্টিভ পাওয়ার ও রিয়াল পাওয়ার মতো দুইটা, ঠিক আছে? তো এখন টার্মিনাল ভোল্টেজটা ইনফাইনাইট বাসের জন্য কনস্ট্যান্টই থাকবে ফ্রিকোয়েন্সির মতোই, কারণ আমরা জানি পাওয়ার সিস্টেমের টোটাল মানে ওই আগের মতো, তুমি যদি রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে অনেক বাড়ায় দাও টার্মিনাল ভোল্টেজ খুব একটা চেঞ্জ হবে না, ঠিক আছে? একটু সামান্য চেঞ্জ হয়, বাট এটা আসলে গ্রাফে ভিজুয়ালাইজ করার মতো না, সেটাকে কনস্ট্যান্ট লাইন ধরে নিতে পারো। এবং এই ভিডিওটা ইউজারে 220 এর কাছাকাছি থাকে, ঠিক আছে? তোমাদের বাসার বাড়িতে 220 ভোল্টের ইলেকট্রিসিটি আসে। আর জেনারেটর যেটা করবে, জেনারেটরের ক্ষেত্রে একই রকমের ব্যাপার, যে তুমি যদি রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে বাড়াও তাহলে তোমার টার্মিনাল ভোল্টেজটা যেটা সেটা কমতে হবে। তুমি যদি রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে বাড়াও তাহলে টার্মিনাল ভোল্টেজ আস্তে আস্তে কমবে, তাহলে টার্মিনাল ভোল্টেজটা একটা এই লাইন বরাবর কমবে আগের মতোই। তার মানে তুমি যখন জেনারেটরটাকে প্যারালাল করে দিচ্ছ ইনফাইনাইট বাসের সাথে, ইনফাইনাইট বাস আগে মনে করো এতটুকু রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই দিত, এখন তুমি প্যারালাল করার পরে জেনারেটর আবার নিজে থেকে এতটুকু সাপ্লাই দিবে, সো ইনফাইনাইট বাসের রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই এতটুকু কমে যাবে, ঠিক আছে? যার কারণে টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার লোড পাবে হচ্ছে এইটা, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, তো এখন এটা হচ্ছে রিঅ্যাক্টিভ ভার্সেস কিউজি মানে কিউ এর যে গ্রাফটা। এখন এখানে যেটা ব্যাপার যে ফিল্ড কারেন্টকে চেঞ্জ করলে কি হবে,
তুমি যদি ফিল্ড কারেন্টকে চেঞ্জ করো তাহলে তোমার ফ্লাক্সও চেঞ্জ হবে, ফ্লাক্স চেঞ্জ করলে ইন্টারনাল জেনারেটর ভোল্টেজ চেঞ্জ হবে। এখন ইন্টারনাল জেনারেটর ভোল্টেজ যদি চেঞ্জ হয়, আমাদের যে কিউ এর যে ফর্মুলাটা, কিউটার ফর্মুলা কি ছিল তো দেখে আসি আমরা। কিউ ছিল হচ্ছে 3v5 ia sin থিটা ছিল, তাই না? ia sin থিটা এটা ছিল। তাহলে কিউ যদি তোমার চেঞ্জ হয়, জেনারেটরের কিউজি মানে সাপ্লাই রিঅ্যাক্টিভ পাওয়ার যদি চেঞ্জ হয়, তাহলে তোমার এই ia sin থিটাটা চেঞ্জ হতে হবে। কিন্তু তোমার আইএটা এই ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকবে, এটা মাথায় রাখো। আর্মেচার কারেন্টটা কনস্ট্যান্ট থাকবে। কেন কনস্ট্যান্ট থাকবে আমি বলি। কনস্ট্যান্ট থাকার কারণটা হচ্ছে তোমার যদি কিউজি চেঞ্জ হয়, দাঁড়াও এক মিনিট, কিউ যদি চেঞ্জ হয় তাহলে কিউটা রিঅ্যাক্টিভ পাওয়ার, আচ্ছা সরি ভুল বলছি, আইও চেঞ্জ হতে পারে, ঠিক আছে? আই এর ম্যাগনিটিউডও চেঞ্জ হতে পারে, আইটা নিজেও চেঞ্জ হতে পারে, আবার অথবা পুরোটা আই এর সাইনথিটাই পুরোটাও চেঞ্জ হতে পারবে, ঠিক আছে? যদি আমার জেনারেটরের সাপ্লাইড যে রিঅ্যাক্টিভ পাওয়ার সেটা চেঞ্জ হয়। তো এখন এটাকে ফেজর ডায়াগ্রামে যদি আমরা দেখাই, তাহলে দেখো ফেজর ডায়াগ্রামটা এখন ইজিলি ভিজুয়ালাইজ করতে পারবা। দেখো আমরা বলে আসছিলাম যে আমাদের আই এফ সাইন থিটা, নট কস থিটা, কস থিটা কিন্তু কনস্ট্যান্ট, রিঅ্যাক্টিভ পাওয়ার কিন্তু চেঞ্জ হচ্ছে না, আই এর সাইন থিটাটা চেঞ্জ হচ্ছে। সো এই যে দেখো আই এর সাইন থিটা কোনটা, এটা যদি আই এর হয় মানে যে হাইপোটেনিয়াস গুলো যদি অতিভুজগুলো আই এর হয়, তাহলে আই এর সাইন থিটা হচ্ছে এই হাইট গুলো। তাহলে দেখো এই হাইট গুলো কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? তাহলে এই হাইট গুলো চেঞ্জ হবে, এই আই এর সাইন থিটা গুলো চেঞ্জ হবে, কিন্তু আই এর কস থিটা কনস্ট্যান্ট থাকবে। এই হাইট গুলো হচ্ছে আমার প্রপোর্শনাল টু কিউ, ঠিক আছে? আর হরিজন্টাল যেটা প্রপোর্শনাল মানে আই কস থিটা যেটা প্রপোর্শনাল টু পি সেটা কনস্ট্যান্ট থাকবে। আবার দেখো এখানে ই এর সাইন ডেল্টা গুলো কিন্তু কনস্ট্যান্ট, ই এর সাইন ডেল্টা মানে এই হাইটটা কনস্ট্যান্ট, কিন্তু এখানে ই এ গুলো হচ্ছে ইন্টারনাল জেনারেট ভোল্টেজের ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে। কেন? কারণ আমার ফ্লাক্স চেঞ্জ হয়ে যাচ্ছে, ফ্লাক্স চেঞ্জ হলে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজের ম্যাগনিটিউড চেঞ্জ হইতে হবে, ঠিক আছে? তো এই ফেজর ডায়াগ্রামগুলো এখন তোমরা নিজেরা দেখলে একটু বুঝবা। ফাইনাল যে টপিক আমাদের সেটা হচ্ছে যে এখন আমরা যদি এই জেনারেটরটাকে ইনফাইনাইট বাসের সাথে কানেক্ট না করে আমরা যদি আরেকটা জেনারেটরের সাথে কানেক্ট করতাম তাইলে কি হইতো। আমরা এখন ইনফাইনাইট বাসের সাথে কানেক্ট করতে যাচ্ছি না, আমরা এখন অন্য একটা সিমিলার টাইপ জেনারেটরের সাথে প্যারালাল করে তারপর একটা লোডকে সাপ্লাই দিব, তাইলে কি হবে সেটা আমরা দেখতে চাই। এখন ইনফাইনাইট বাসের বৈশিষ্ট্য কি ছিল, যে তার কখনো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না, তার কখনো টার্মিনাল ভোল্টেজও চেঞ্জ হয় না। ফ্রিকোয়েন্সি 60 হার্টজ, টার্মিনাল ভোল্টেজ 220 হার্টজ, যার কারণে আমরা এই বাম দিকে অলওয়েজ একটা স্ট্রেট লাইন পাইতাম। এখানে এই বাম দিকে স্ট্রেট লাইন থাকতো, ডান দিকে হচ্ছে একটা নিচের দিকে নামা কার্ভ পাইতাম। কিন্তু তুমি যখন দুইটা জেনারেটর নিয়ে কাজ করতেছো, তাহলে এদিকে মনে করো PG1 আছে, জেনারেটর 1, আচ্ছা এখানে জেনারেটর 2 দেই সাইডে, আর এখানে মনে করো PG1 আছে। PG1 অলরেডি লোডকে সাপ্লাই দিচ্ছে ধরে নাও। এখন যেহেতু এই দুইটাই হচ্ছে নর্মাল সাইজ জেনারেটর, তাহলে এই জেনারেটরের জন্য এফটা হচ্ছে তোমার পি বাড়ার সাথে সাথে কমবে। আচ্ছা এই রিজিয়ন হচ্ছে PG1টা পজিটিভ, ঠিক আছে? এই রিজিয়নে PG1টা পজিটিভ, PG2টা নেগেটিভ। আর ডান দিকে হচ্ছে অপোজিটটা, ডান দিকে হচ্ছে PG1টা হচ্ছে এখানে হচ্ছে নেগেটিভ, আর এখানে PG2টা হচ্ছে পজিটিভ, ঠিক আছে? এখন দেখো কি হচ্ছে যে তোমার এই জেনারেটরের জন্য নিচের দিকে নামবে কার্ভটা, আবার এই জেনারেটরের জন্য নিচের দিকে নামবে। ডিফারেন্সটা কি? দুইটার নো লোড ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হতে পারে। মনে করো এটা নো লোড ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে, এটা নো লোড ফ্রিকোয়েন্সি এখানে, ঠিক আছে? দুইটা নো লোড ফ্রিকোয়েন্সি আলাদা হতে পারে, সেটা ডিপেন্ড করবে প্রাইম মুভারের স্পিড অথবা গভর্নর সেট পয়েন্ট, মানে এই কার্ভগুলোর জন্য গভর্নর সেট পয়েন্টের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? এখন দুইটাই কিন্তু নিচের দিকে নামতেছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের টোটাল মানে এদেরকে প্যারালাল করার পরে ফ্রিকোয়েন্সিটা কত হবে? একটা স্টেবল ফ্রিকোয়েন্সি তো হইতে হবে, দুই রকম ফ্রিকোয়েন্সি তো সিস্টেমে থাকতে পারে না, একটা ফ্রিকোয়েন্সি হইতে হবে। সেটা কত হবে সেটা আমরা জানতে চাচ্ছি। তো সেইটা মনে করো প্রথমে PG2টা ছিল না, তোমার শুধুমাত্র জেনারেটর 1ই ছিল। জেনারেটর 1 মনে করো এতটুকু পাওয়ার সাপ্লাই দিচ্ছিল, মানে এটা ছিল তার অপারেটিং পয়েন্ট, সে এতটুকু পাওয়ার সাপ্লাই দিচ্ছিল, ঠিক আছে? তাহলে এটা ছিল হচ্ছে আগে সিস্টেম ফ্রিকোয়েন্সি, এটা ছিল আমার আগে মানে সিস্টেমের ফ্রিকোয়েন্সি, এটা এফএস দিলাম ধরে নাও, ঠিক আছে? এফ সিস্টেম কে এফএস দিয়ে লিখলাম, আর এটা হচ্ছে জেনারেটর 1 যেটা সাপ্লাই দিচ্ছিল। এখন তুমি জেনারেটর 2টাকে জেনারেটর 1 এর সাথে প্যারালাল করে দিচ্ছ। প্যারালাল করে দেওয়ার পরে কি হবে? দেওয়ার পরে যেটা হবে, আগে কিন্তু এতটুকু পিলোড ছিল, পিলোড মানে কি? পিলোড হচ্ছে PG1 প্লাস PG2, তো আগে পিলোড ছিল এতটুকু। এখন যদি আমি জেনারেটর 2 কে প্যারালাল করি, জেনারেটর 2 নিজে থেকে কিছু পাওয়ার সাপ্লাই দিবে। সো ধরে নাও জেনারেটর 2 এখন এতটুকু পাওয়ার সাপ্লাই দেওয়া শুরু করলো, এটা হচ্ছে PG2।
তাহলে লোডটা কি হবে, লোডটা হচ্ছে PG1 প্লাস PG2 হইতে হবে এবং এটাই আগের অংশটুকু সমানই হইতে হবে। তাহলে PG2 যতটুকু সাপ্লাই দিচ্ছে জেনারেটর 1 ততটুকু সাপ্লাই দেওয়া কমায় দিবে। তাহলে জেনারেটর 1 এই যে PG2 যদি এতটুকু হয় তাহলে PG1 তখন কি করবে, এখানে এতটুকু কমায় দিবে, এতটুকু কমায় দিলে সে হয়তো এই পয়েন্টে সাপ্লাই দিবে, এটা তার তখন নতুন অপারেটিং পয়েন্ট হবে। আর জেনারেটর 2 এর অপারেটিং পয়েন্ট হচ্ছে এইটা, এই দুইটাকে যোগ করে আমি আমার নতুন ফ্রিকোয়েন্সি পয়েন্টটা পাবো, যেটা হচ্ছে এইটা। তাহলে আমার আলটিমেট ফ্রিকোয়েন্সি পয়েন্ট আফটার প্যারালালিং, প্যারালাল করার পরে আলটিমেট ফ্রিকোয়েন্সি পয়েন্ট হবে এইটা। ঠিক আছে, লোডটা কিন্তু আগের মতোই পাওয়ার সাপ্লাই পাবে, যে প্যারালাল করার আগে এবং পরে লোডের পাওয়ার সাপ্লাই মানে লোড যেটা পাবে সেটা সেম থাকবে, খালি সিস্টেমের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাবে। সিস্টেমের ফ্রিকোয়েন্সি আগে ছিল হচ্ছে এইখানে, প্যারালাল করার পরে বেড়ে এটা উপরে চলে গেছে। ঠিক আছে, আর উপরে এগুলো তো নো লোড ফ্রিকোয়েন্সি, সেটা কিন্তু সিস্টেম ফ্রিকোয়েন্সি না। সিস্টেম ফ্রিকোয়েন্সি আগে ছিল এখানে, একটু পর চেঞ্জ হয়ে গেছে, এফএস প্রাইম উপরে চলে গেছে। ঠিক আছে, এটা বুঝতে পারেন এরকম কেউ আছেন যে এটা বুঝি নাই যে ফ্রিকোয়েন্সিটা কিভাবে চেঞ্জ হয়ে গেল? এখানে বৈশিষ্ট্যটা হচ্ছে মানে ইনফাইনাইট বাসের সাথে ডিফারেন্সটা কোথায়। ইনফাইনাইট বাসের সাথে প্যারালাল করলে তোমার কখনোই কিন্তু সিস্টেম ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতো না, সিস্টেম ফ্রিকোয়েন্সি খেয়াল করে দেখবে অলওয়েজ সেমই থাকতো। তুমি যদি ইনফাইনাইট বাসের সাথে কম্পেয়ার করে জিনিসটাকে দেখবা যে এখানে সিস্টেম ফ্রিকোয়েন্সিটা আগে কিন্তু অলওয়েজ সেমই থাকতো। তুমি যতই কার্ভ উপরে নিচে উঠাও নামাও না কেন, তোমার সিস্টেম ফ্রিকোয়েন্সি একটা নির্দিষ্ট লাইন বরাবরই থাকতো, সেই অনুযায়ী পাওয়ারটা চেঞ্জ হইতো। কিন্তু তুমি যদি এখন দুইটা জেনারেটরকে করো, ইনফাইনাইট বাসকে প্যারালাল না করে দুইটা জেনারেটরকে প্যারালাল করো, যেটা থিকনেস বেশি হয়ে গেছে, হ্যাঁ যদি দুইটা জেনারেটরকে করো প্যারালাল, তাহলে দেখবা যে তোমার জিনিসটা এরকম ভাবে আসবে, চেঞ্জ হবে আর কি। টোটাল লোড সাপ্লাইটা কমই থাকবে, সেম থাকবে। আচ্ছা এখানে আমি একটু আঁকাটা দাঁড়াও। আচ্ছা একটা জিনিস মনে রাখো, এখানে আসলে এখানে একটা জিনিসও হইতে পারে, তোমার কিন্তু লোড যে টোটাল পাওয়ার সাপ্লাইটা পাবে সেটা কিন্তু আসলে চেঞ্জ হইতে পারে। ঠিক আছে, আমি একটু আগে বলছিলাম যে লোড টোটাল পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ হবে না, কিন্তু এই ক্ষেত্রে দাঁড়াও আমি একটুখানি ওই এটা দেখে নিই, স্লাইডটা দেখে নিই, এখানে কি বলছে জানি, increases the power supplied by generator। আচ্ছা না, লোডটা তো কনস্ট্যান্টই থাকবে, তাহলে লোড যদি কনস্ট্যান্ট থাকে, আচ্ছা তাহলে আমার আঁকাতে একটু সমস্যা হয়েছে, আঁকাটা আমি ঠিক করে দিচ্ছি দাঁড়াও। হ্যাঁ তাহলে এখানে যেটা বেসিক্যালি হবে যে তোমার এই তো সিস্টেম ফ্রিকোয়েন্সি, আচ্ছা হ্যাঁ সিস্টেম ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে কিন্তু লোড যে পাওয়ারটা পাবে সেটা কনস্ট্যান্ট থাকবে। তো সিস্টেম ফ্রিকোয়েন্সি যদি আগে এখানে থাকে, এখন তোমার সিস্টেম ফ্রিকোয়েন্সিটা মনে করো PG1 যদি এতটুকু সাপ্লাই দেয়, তাহলে এটা কমে গিয়ে, ঠিক আছে এটা কমে গিয়ে হতে হবে হচ্ছে এখানে সিস্টেমটা ওই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে সিস্টেম ফ্রিকোয়েন্সিটা। ঠিক আছে, তো এভাবে আর কি, মানে PG1 যতটুকু বাড়বে PG2 ততটুকু কমবে। আমার আসলে এখানে মানে এই স্লোপের যে এইগুলো এটার ম্যাগনিটিউডের উপর আসলে পুরো ডিপেন্ড করে, মানে এখানে দেখে মনে হচ্ছে পি লোডটা আগের মতো নাই, লোড যেটা টোটাল পাচ্ছে সেটা আগের মতো নাই, বাট এটা আসলে আমার আঁকার কারণ হয়েছে। তুমি যদি এই স্লোপ গুলো ঠিকঠাক ভাবে আঁকো তাহলে তুমি দেখবা পুরোটা ম্যাচ করবে। আচ্ছা আমি বইয়ের মানে স্লাইডারটা দেখে তাহলে ভিজুয়ালাইজ করা ইজিয়ার হবে। হ্যাঁ যেমন দেখো এই যে এখানে তুমি দেখো যে PG1 আর PG2, আচ্ছা দাঁড়াও তুমি যদি এখানে একটা ক্যাচ আছে, ক্যাচটা হচ্ছে আচ্ছা আচ্ছা একটা জিনিস আমি একটুখানি আরেকবার বলি, এটা আমি ভুল বলছি একটা জায়গায়। দেখো তোমাদের যেটা বলতেছিলাম যে তোমার দুইটা জেনারেটর থাকে, আচ্ছা হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে পি লোডটা কখন কনস্ট্যান্ট থাকবে, পি লোডটা তখন কনস্ট্যান্ট থাকবে যদি তুমি এইটাকে উপরে উঠাও, মানে PG1 বা PG2 যে কোনো একটা চেঞ্জ করো, মানে যে কোনো একটা ফ্রিকোয়েন্সি কার্ভকে চেঞ্জ করো তখন। ঠিক আছে, যদি যে কোনো একটা ফ্রিকোয়েন্সি কার্ভকে চেঞ্জ করো, আগে মনে করো লাইনটা ছিল হচ্ছে এই বরাবর। ঠিক আছে, এখন মনে করো সেটাকে উপরে নিয়ে গেছো, উপরে নিয়ে গেলে কি হবে দেখো যে এটার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে, সিস্টেম ফ্রিকোয়েন্সি এখন চেঞ্জ হবে, তবে জিনিসটা হচ্ছে এটা এরকম। তুমি যদি পি লোডকে চেঞ্জ না করে রাখতে চাও তাহলে দেখো আগে পি লোডটা ছিল হচ্ছে এইখানে, এখনকার পি লোডটা চলে আসছে হচ্ছে এইখানে। ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে, মানে পি লোডটা কখনো চেঞ্জ হবে না, মানে ব্যাপারটা হচ্ছে বইতে ডাইরেক্টলি হচ্ছে তোমার, মানে আমি তোমাদের শুধুমাত্র প্যারালাল করার আগে আর পরে দেখাইছি, বইতে হচ্ছে মানে প্যারালাল করার পরেও তুমি যদি চেঞ্জ করো, মানে এই চেঞ্জটা কিন্তু প্যারালাল করার পরে। দেখো
মানে আমি তোমাদের শুধুমাত্র এতটুকু দেখাইছি যে তোমার এতটুকু আগে প্যারালাল করার আগে পাওয়ার সাপ্লাই ছিল, প্যারালাল করার পরে পাওয়ার সাপ্লাইটা এতটুকু হবে, যেটা আগের টোটাল পাওয়ার সাপ্লাই এটা সমানই হবে, ঠিক আছে, এটা সমান হবে, এবং সিস্টেম ফ্রিকোয়েন্সিটা এখান থেকে বেড়ে এখানে চলে গেছে। আর বইতে যেটা দেখাইছে সেটা হচ্ছে শুধু প্যারালাল করার আগে আর পরে না, ওরা হচ্ছে প্যারালাল করার পরেও আরো চেঞ্জ করছে। যেমন মনে করো প্যারালাল করার পরে জিনিসটা ছিল হচ্ছে এটা এরকম, সিস্টেম ফ্রিকোয়েন্সি এখানে ছিল, প্যারালাল করার পরে ওরা আবার এই ফ্রিকোয়েন্সিটাকে উপরের দিকে শিফট করে নিয়ে গেছে। তো এখন তোমার কি হবে, এখন তোমার নিউ ফ্রিকোয়েন্সি কত হবে সেটা আমরা কিভাবে ডিটারমিন করব, সেটা হচ্ছে এটা এরকম হবে। দেখো এই সিস্টেম ফ্রিকোয়েন্সি এখান থেকে বেড়ে এখানে চলে গেছে, এবং তোমার পি লোডটা আগে ছিল এতটুকু, এই পি লোডটাকে সমান রেখেই তোমার পরের পি লোডটা ডিসাইড করতে হবে, এবং ওই পি লোডটা ডিসাইড করবে, ওই টোটাল পি লোডটা ডিসাইড করবে তোমার সিস্টেম ফ্রিকোয়েন্সিটা কই যাবে। এখন এই জিনিসগুলো তোমাদের কাছে মনে হতে পারে যেটা ম্যাথমেটিক্যালি কিভাবে আসে, বা এটা তো আমরা গ্রাফিক্যালি দেখতেছি, এটা ম্যাথমেটিক্যালি কিভাবে আসে সেটা একটু আমাদের বোঝা দরকার, ঠিক আছে। সেই জিনিসটা বোঝার জন্য জাস্ট আজকে আমি লাস্টে একটা ম্যাথের এক্সাম্পল দিয়ে শেষ করে দেই, যেটা তোমাদের আসলে ইম্পর্টেন্ট বেশি। এই ম্যাথের এক্সাম্পল তোমরা নিজেরা দেখবে, আমি একটুখানি ব্যাখ্যা করে দিই, তাইলে বুঝতে পারবা, ঠিক আছে। এই যে একই রকমের কিউ ভার্সেস ভিটি গ্রাফটা আছে, ওইটাও একই জিনিস আর কি, ভিটি ভার্সেস কিউটাও সেম জিনিস, সেটার ব্যাখ্যা করলাম না। এফ ভার্সেস পিটা আমি ব্যাখ্যা করছি, জাস্ট এই ম্যাথটা দেখলে তোমরা আইডিয়া পাবা। দেখো মানে কি বলছে, এখানে দুইটা জেনারেটরের কথা বলছে যারা একটা লোডকে সাপ্লাই দিচ্ছে। এখন জেনারেটর 1 এর নো লোড ফ্রিকোয়েন্সি বলছে 61.5 হার্টজ, এবং সেটা স্লোপটা বলছে 1 মেগাওয়াট পার হার্টজ। আচ্ছা এখানে SP1 যে স্লোপটা বলছে এটা হচ্ছে আমরা যে কনভেনশনাল স্লোপ জানি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, তার অপোজিট এখানে ডেল্টা এক্স বাই ডেল্টা ওয়াই দিয়ে দেখাইছে, মানে এই P2 ডিভাইডেড বাই দাঁড়াও অ্যানোটেট করে দেখাই, P2 ডিভাইডেড বাই হচ্ছে তোমার F নো লোড অফ জেনারেটর 1, সরি জেনারেটর 1 তো বাম দিকেরটা, F no load of generator 1 that is 61.5 মাইনাস হচ্ছে তোমার এই ফ্রিকোয়েন্সি 60 হার্টজ, ঠিক আছে। তাহলে P1 SP1 টা হচ্ছে P1 ডিভাইডেড বাই FNL মাইনাস হচ্ছে তোমার F, এই যে 60 হার্টজ হচ্ছে F সিস্টেম, ঠিক আছে, এটাকে F দিয়ে লিখছো যাই হোক, এটা হচ্ছে F সিস্টেম। তাহলে SP হচ্ছে এটা, SP ডেফিনেশন হচ্ছে এটা, পাওয়ার ডিভাইডেড বাই নো লোড ফ্রিকোয়েন্সি মাইনাস সিস্টেম ফ্রিকোয়েন্সি, মনে রাখবে, ঠিক আছে। তো ওরা যে এসপিটা দেখায় সেটা হচ্ছে আমাদের কনভেনশনাল যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, সেটা অপোজিট ডেল্টা এক্স বাই ডেল্টা ওয়াই হচ্ছে ওরা দেখায়। তো এখানে দেখো বলছে যে বলা আছে 1 মেগাওয়াট পার হার্টজ, মানে হচ্ছে জেনারেটর 1টা 1 মেগাওয়াট দেয়, 1 হার্টজ ড্রপ ফ্রিকোয়েন্সি ড্রপের মানে করলে সে 1 মেগাওয়াট পাওয়ার সাপ্লাই দেয়। জেনারেটর 2 এর কথা বলা আছে, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 61 হার্টজ এবং তার এসপি হচ্ছে আচ্ছা 1 মেগাওয়াট পাওয়ার, আচ্ছা একই, দুইটা স্লোপ একই। The two generators supplying a real load totaling 2.5 megawatt, 2.5 megawatt load কে সাপ্লাই দিচ্ছে, পাওয়ার ফ্যাক্টর দেয়া আছে। আচ্ছা এখন বলছে যে at what frequency is the system operating, এখন এই যে যেটা আমাদের ইম্পর্টেন্ট, যে সিস্টেম ফ্রিকোয়েন্সি আমরা বের করতে চাই, মানে আমাকে বলে দেয়া আছে যে দেখো আমাকে কি কি বলে দিচ্ছে, আমাকে ওরা এই পয়েন্টটা বলে দিচ্ছে, আমাকে ওরা বলে দিচ্ছে যে এই দুইটার স্লোপ বলে দিচ্ছে, এই স্লোপটা বলে দিচ্ছে, এটাও বলে দিচ্ছে, ঠিক আছে। এখন আমাকে জানতে চাচ্ছে এই সিস্টেম ফ্রিকোয়েন্সি কোথায় আসবে, এটা কোথায় আসবে, মানে সিস্টেমের ফ্রিকোয়েন্সি কি হবে সেটা আমরা কিভাবে বের করব। তো সেটা বের করার জন্য ওরা যেটা করছে দেখো, আচ্ছা আরেকটা জিনিস বলছে পি লোড টোটাল হবে হচ্ছে 2.5 মেগাওয়াট টোটাল, মানে PG1 প্লাস PG2 দুইটা জেনারেটর মিলে যে লোডটাকে সাপ্লাই দিবে ওই টোটালটা হচ্ছে 2.5 মেগাওয়াট। কিন্তু জেনারেটর 1 কত দিবে আর জেনারেটর 2 কত দিবে সেটা আমি জানি না, সেটা আমাকে বের করতে হবে। তো সেটা আমি কিভাবে বের করবো, দেখো ওরা ফার্স্ট ইকুয়েশন, ওই ইকুয়েশনটা যেটা আমি দেখে আসলাম, স্লোপ ইজ ইকুয়াল SP ইজ ইকুয়ালস টু P ডিভাইডেড বাই F নো লোড মাইনাস F সিস্টেম, যেটা আমি দেখাইলাম। তাহলে P1 টা কি হবে, স্লোপ অফ generator 1 into no load frequency of generator 1 minus system frequency. Similarly generator 2 যেটা সাপ্লাই দিবে, যেটা PG2 হিসেবে আমি দেখাচ্ছিলাম, এটাই P2 আর কি এখানে। তো P2 টা হবে slope of generator 2 into no load frequency of generator 2 minus system frequency. তা আমি জানি না কোনটা, আমি জানি না হচ্ছে সিস্টেম ফ্রিকোয়েন্সি, এটা আমি দুইটা জিনিস জানি না, দেখো কি কি, একটা হচ্ছে এই সিস্টেম ফ্রিকোয়েন্সি জানি না, আর এই P1 আর P2 জানি না, কিন্তু আমি P1 আর P2 যোগফলটা জানি। আমি জানি P1 আর P2 যোগফল কত, সেটা 2.5 মেগাওয়াট যেটা আমার লোড পাবে। আর SP1 আমি জানি, SP2 জানি, নো লোড 1 ও জানি, মানে নো লোড ফ্রিকোয়েন্সি অফ জেনারেটর 1 জানি, নো লোড ফ্রিকোয়েন্সি অফ জেনারেটর 2 জানি। আমাকে বের করতে হবে P1 P2 আর হচ্ছে F সিস্টেম, এটা আমাকে বের করতে হবে। তাহলে এটা আমি বের কিভাবে করব, এটা বের করার জন্য ফার্স্টে ওরা P1 প্লাস P2 হচ্ছে 2.5, সেটা ওরা বলছে 2.5 মেগাওয়াট। তাহলে এই 2.5 ইজ ইকুয়ালস টু P1 আর P2 এর এক্সপ্রেশনটা ওরা বসাইছে, SP1 F নো লোড মাইনাস F সিস্টেম, আর এখানে হচ্ছে SP2 F
নো লোড অফ জেনারেটর 2 মাইনাস এফ সিস্টেম। যাই হোক, তো এখন এরা এই কোশ্চেনটাকে সলভ করছে। দেখো এই কোশ্চেনটা মানে এই দুইটা ইকুয়েশনকে যদি আমি একসাথে করি, এই সেকেন্ড ইকুয়েশনটা P1 আর P2 এর এক্সপ্রেশন গুলো যদি আমি সেকেন্ড ইকুয়েশনে বসায় দেই, তাহলে কিন্তু আমার শুধুমাত্র একটা আননোন থাকে। আমার আগে আননোন কিন্তু P1 আর P2 নিজেও আননোন ছিল, কিন্তু এখন এই P1 আর P2 এর জায়গায় যদি আমি এক্সপ্রেশন গুলো বসায় দেই, তাহলে আমার আননোন শুধু একটাই, সেটা হচ্ছে সিস্টেম ফ্রিকোয়েন্সিটা। তাহলে আমার তখন শুধুমাত্র সিস্টেম ফ্রিকোয়েন্সিটা এই ইকুয়েশন থেকে বের করে ফেলতে পারবো, সেটা আসবে 60 হার্টজ। ঠিক আছে, যদি সিস্টেম ফ্রিকোয়েন্সি জানা যায় তাহলে এই ইকুয়েশন গুলো থেকে আমি জেনারেটর 1 কতটুকু দিবে আর জেনারেটর 2 কতটুকু দিবে সেটা আমি বের করে ফেলতে পারবো। দেখা যেটা আসে 1.5 মেগাওয়াট 1 মেগাওয়াট, দেখো দুটোর যোগফল হচ্ছে 2.5 মেগাওয়াট। ঠিক আছে, এটা হচ্ছে প্যারালাল করার পর নরমাল কন্ডিশনে। এরপর যদি আমি দুই নাম্বার বি নাম্বারটা কি বলছে, বি নাম্বারটাও সিম্পল, এখানে ভর কিছু নাই। এখানে বলছে তুমি যদি লোড টোটাল লোড যেই পাওয়ারটা মানে লোড যেটা টোটাল পাবে সেটা তুমি যদি আরো 1 মেগাওয়াট বাড়ায় দাও, মানে 2.5 এর জায়গায় যদি 3.5 করে দাও, তাহলে এখন সিস্টেম ফ্রিকোয়েন্সিটা কত হবে, আর তাহলে এখন জেনারেটর 1 আর জেনারেটর 2 কতটুকু দিবে এটা আবার বের করবা। তো এখন আর কি করবে, এখন হচ্ছে তোমার আগের মতোই, এখনো ওই আগের সিস্টেমে সব সলভ করতে হবে। তোমার যে সেখানে পি লোডের ভ্যালুটা 2.5 এর জায়গায় 3.5 বসাইতে হবে। ঠিক আছে, এবং হিসাব করে দেখা যায় সিস্টেম ফ্রিকোয়েন্সি এখন দেখো কাহিনী দেখো, যেটা এখান থেকে বোঝার বিষয়, এখানে সিস্টেম ফ্রিকোয়েন্সি যখন 2.5 মেগাওয়াট ছিল তখন সিস্টেম ফ্রিকোয়েন্সি ছিল 60 হার্টজ। যখন আমি লোডটা বাড়াই দিলাম, পি লোডটা বাড়াই যখন 3.5 মেগাওয়াট করে দিলাম, ঠিক আছে, মানে আমি বলছিলাম যে লোড পাওয়ারটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, এটা আমরা থিওরি পড়ানোর সময় বলে আসছিলাম। কিন্তু বাই চান্স তোমার যদি লোড পাওয়ারটা বেড়ে যায়, 3.5 মেগাওয়াট হয়ে যায়, তখন সিস্টেম ফ্রিকোয়েন্সি কি হবে, তখন সিস্টেম ফ্রিকোয়েন্সি দেখো কমে গেছে, ওটা 59.5 হয়ে গেছে। এটা হওয়ার কারণটা কি, এটা হওয়ার কারণটা হচ্ছে তুমি খেয়াল করে দেখো, তুমি যদি এই P2 টাকা কমায় দাও এবং P1 টাকা কমায় দাও, দুইটাকে কমায় দাও, ঠিক আছে। আচ্ছা খেয়াল করে এখানে কমানোটা এমন ভাবে কমাইতে হবে যাতে এই দুইটা মিলে একটা স্ট্রেট লাইন হয়। ঠিক আছে, আচ্ছা এখানে আমার স্ট্রেট লাইন হইলো না। আচ্ছা আমি আগে স্ট্রেট লাইন এখানে ড্র করে নিই, এখান থেকে ড্র করে, হ্যাঁ এবার আঁকি। দেখো দুইটারই আমি কমাই দিচ্ছি, P2 টাও কমাই দিচ্ছি, জেনারেটর 2 ও কম সাপ্লাই দিবে, জেনারেটর 1 ও কম সাপ্লাই দিবে। এখন আর এমন না যে জেনারেটর 1 বাড়াইলে জেনারেটর 2 কমাইতে হবে, অথবা জেনারেটর 2 কমাইলে 1 বাড়াইতে হবে, এরকম না। আমি দুইটাকে কমাই দিচ্ছি, দুইটাকে কমাই দিলে কি হবে, ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে। আর যদি দুইটাকে বাড়াই দিতাম, P2 টাকে বাড়াই এখানে নিয়ে যাই, P1 টাকে বাড়াই এখানে, আচ্ছা P1 টা কই হবে মনে করো, একটু বাড়াই দেই, ঠিক আছে, P1 টা হচ্ছে এখানে। দেখো আমি দুইটাকে বাড়াই দিলাম, যদি দুইটাকে বাড়াই দেই তাহলে দেখো আমার টোটাল লোড কিন্তু পাওয়ারটা বেড়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, কিন্তু এখন সিস্টেম ফ্রিকোয়েন্সি আগের থেকে কমে গেছে। তাহলে তোমার যদি টোটাল লোড সাপ্লাই বেড়ে যায় তাহলে সিস্টেম ফ্রিকোয়েন্সি কমে যাবে, টোটাল লোড সাপ্লাই কমে গেলে সিস্টেম ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। ঠিক আছে, আর যদি কনস্ট্যান্ট থাকে তাইলেও মানে কনস্ট্যান্ট রেখে সিস্টেম ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা যায়, এটা তো একটাকে দেখাই আসলাম। তুমি যদি টোটাল লোড সাপ্লাই কনস্ট্যান্ট রাখো তাও কিন্তু সিস্টেম ফ্রিকোয়েন্সি আমি চাইলে কমাইতে বাড়াইতে পারবো। সেক্ষেত্রে PG1 বাড়াইলে PG2 টা কমাইতে হবে, আর PG2 টা কমাইলে PG1 টাকে বাড়াইতে হবে, এমন ভাবে মানে ম্যানেজটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা তুমি যদি এটাকে বাড়ায় দাও তাহলে সে অনুযায়ী তোমার এটাকে কমাইতে হবে। মিলতেছে না পাওয়া, তো মানে এটা স্লোপটা ওইভাবে আঁকা নাই, ঠিক আছে, যেন মিলতেছে না আর কি। যাই হোক, মানে তোমরা আশা করি কনসেপ্টটা ধরতে পারছো, যা যা মানে বুঝাচ্ছিলাম সেটা আশা করি ধরতে পারছো। ঠিক আছে, সিমিলারলি সি নাম্বারটা তোমরা নিজের একটু দেখে নিও, বি এর মতোই, জাস্ট এখানে বলছে যদি G2 মানে এখানে বলছে G2 নো লোড ফ্রিকোয়েন্সিটাকে তুমি যদি আরো বাড়ায় দাও, 61.5 এর জায়গায় তুমি যদি 62 করে দাও, তাহলে কি হবে, এটা তোমরা নিজেরা, যে এখানে জাস্ট FNL2 টা চেঞ্জ হবে, এটা বেড়ে যাবে, সেই অনুযায়ী তুমি P1 P2 আর F সিস্টেমটা বের করবা। ঠিক আছে, এটা কি বের করতে বলছে। তো এই জিনিসটা আজকে আমি দেখাতে যাচ্ছিলাম, তোমাদের এই পর্যন্ত আসলে সিলেবাসটা ছিল। ঠিক আছে, তোমাদের এই পর্যন্ত সিলেবাস, তোমাদের বেশি আর নাই। সো আচ্ছা এই স্লাইডে ম্যাথটা দেন, এই ম্যাথগুলো এই জেনারেটর এসি মোটর এসি জেনারেটর ক্ষেত্রে ম্যাথগুলো আসলে আমি স্লাইডে দিচ্ছি না, এটা তোমাদের ভিডিওতে থাকবে, অথবা বইতে তো আছে, বইটা দেখবা আর ভিডিওটা দেখবা। ঠিক আছে, এটা স্লাইডের ভিতরে বা এই লেকচারের ভিতরে দিচ্ছি না। আচ্ছা এখন ফাইনাল যেটা, যে তোমাদের আমি স্ক্রিনশটটা অফ করে দেই। আচ্ছা, তো এখন ফাইনাল যে ব্যাপারটা, যে তোমাদের এখন পর্যন্ত যা যা পড়লাম সবকিছুর উপরে আমি জানি তোমাদের রিভিউ লাগবে, আর স্পেশালি অ্যাসাইনমেন্টের উপর তোমাদের রিভিউ লাগবে। অ্যাসাইনমেন্টের উপর রিভিউটা আমি যেহেতু বলছি যে মিডে সবাই ফ্রি থাকার কথা, তখন আর কি একদিন আমরা 3-4 ঘন্টার ক্লাস নিয়ে নিতে, 3-4 ঘন্টা বেশি হয়ে যায়, 3 ঘন্টা হয়তো না, বা 2 ঘন্টাও হতে পারে।
তখন আমি তোমাদের ম্যাথে যে ভুলগুলো তোমরা করো সেগুলো জাস্ট দেখাবো, আর একটা হচ্ছে তোমাদের অনেকগুলো কিছু বই সাজেস্ট করে দিব। সো আরেকটা জিনিস হচ্ছে, আচ্ছা এখন কথাগুলো পড়ার রিলেটেড, মানে কিছু বলবো না, জাস্ট ফিউচার প্ল্যান নিয়ে বলবো। তো এখন আর পড়ার রিলেটেড কথা না বলে, যদি তোমাদের আজকে অ্যাটেন্ডেন্স দিব না, আজকে যেহেতু এক্সট্রা ক্লাস অ্যাটেন্ডেন্স দিচ্ছি না, তো তোমরা যদি কেউ লিভ নিতে চাও সমস্যা, লিভ নিতে পারো, আমি আর ম্যাক্সিমাম 5 মিনিটস নেব, ঠিক আছে? আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম, কই গেল, দাঁড়াও। হ্যাঁ তোমাদের, আচ্ছা একটা তোমাদের রিভিউ লিখতে বলছিলাম, তো মোটামুটি তোমরা সবাই 22 জনের মতো রিভিউ দিছো। তো সবাই বাকিরা যদি পারো রিভিউ দিয়ে দিও। তোমাদের রিভিউ অনুযায়ী আমি যা দেখলাম যে তোমরা বলতেছো অলমোস্ট 68% বলতেছো যে এই কোর্সটার তোমরা মোটামুটি স্যাটিসফাইড, যদি বাট কোর্স কন্টেন্ট টাফ লাগছে। হ্যাঁ এটা ঠিক আছে, এটা তোমাদের কথা সত্যি, কোর্স কন্টেন্ট এটা আসলেই টাফ, কারণ আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম আমারই টাফ লাগতো। আচ্ছা, সো সেকেন্ড যেটা, যদি এটা অপশনাল কোর্স হয় তাহলে কি তুমি এই কোর্সটা নিতা কিনা? 59.1% বলছো যে ইয়েস মেবি, হ্যাঁ মানে এটা তুমি চাইলে নিতে পারো আর কি। ওকে ঠিক আছে। তারপর হচ্ছে, আচ্ছা এখানে তোমরা যে এই জিনিসগুলো বলছো, আমি পুরোটা সামারাইজ যদি করি, তোমাদের মেইন 3টা জায়গায় প্রবলেম। একটা হচ্ছে যদি ম্যাথ আরো করানো হইতো, অথবা যদি ম্যাথ রিলেটেড তো মানে কোনো বইটাই সাজেস্ট করে, তো সেটা আমি রিভিউ ক্লাস যখন নিব তখন তোমাদের সব মানে বই সাজেস্ট করে দিব, ঠিক আছে? আর ম্যাথের উপর তো আলাদা ক্লাস তো হবে, এটা তো বলছি তোমাদের। আর সেকেন্ড যেটা তোমাদের ছিল কমপ্লেন, সেটা হচ্ছে ফার্স্ট গেছি একটুখানি, এটা আসলে কিছু করার ছিল না, এটা তোমরাও বুঝো, যেহেতু 4টা টপিক 7 উইকস শেষ করতে হচ্ছে, তো এটা একটু মানে যতটুকু যাওয়া যায় সে অনুযায়ী আমাকে যাইতে হয়েছে, ঠিক আছে? তো হোপফুলি তোমরা ভিডিওগুলো যদি দেখো তোমরা আরো ক্লিয়ার আইডিয়া পাবা, এটা আসলে কিছু করার নাই, ঠিক আছে? আর অনলাইন ক্লাসে আমি নিজে মাস্টার্স স্টুডেন্ট, সো অনলাইন ক্লাস করতে কেমন লাগে এটা আমি জানি। সো এটা তোমাদের কথা ঠিক আছে, তোমাদের পয়েন্ট ভ্যালিড। আচ্ছা আর কি কোনো প্রবলেম ছিল? ফাইনাল হচ্ছে, আর তো মনে হয় কোনো প্রবলেম ছিল না, আমার মনে পড়তেছে না, ঠিক আছে? যাই হোক, আর যদি থাকে তোমরা বলতে পারো এখন চাইলে। আর ফাইনাল যেটা, সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট কোশ্চেন তোমরা বলছো যে ইন ডেপথ অ্যানালাইসিস লাগে মোটামুটি, হ্যাঁ এই কথা ঠিক আছে। কোশ্চেনটা করাই হয় এইভাবে, যাতে করে যা যা পড়াইছি হুবহু তো তুলে দেওয়া যায় না, তোমরা একটু চিন্তা ভাবনা করে যাতে অ্যান্সার করো সে অনুযায়ী আসলে করা হয়েছে, ঠিক আছে? এই আর কি। তো বাকিরা চাইলে রেসপন্স দিয়ে দিও। এই রেসপন্সটা কাইন্ডলি কি? স্যার এবার হ্যাঁ এবার বলো। এবার একটু kindly ইজি করলে একটু ভালো easy হয় স্যার, এবার স্যার ডেডলাইনও স্যার কমিয়ে আনা হয়েছে। 6 ঘন্টার মতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 6 ঘন্টার ভিতরে আমি জানি। তা তোমাদের আমি যেটা চিন্তা করছি, এখন তো আর 5-6টা কোশ্চেন পসিবল না, ম্যাক্সিমাম 2টা কোশ্চেন দিব, 2টা কোশ্চেনে হয়তো একটা ম্যাথ থাকতে পারে, একটা থিওরি থাকতে পারে, এরকম আর কি। এখন তোমাদের ডিপেন্ড করে যে কবে হবে আর কি। যদি তোমাদের 9th উইকে হয় তাহলে আমি জেনারেটর পুরোটা হয়তো দিব না, বাট অ্যাট লিস্ট প্যারালাল পোর্শনটুকুর আগে, মানে জাস্ট জেনারেটরের যে ম্যাথগুলো সেগুলো দিব, প্যারালালিং তার আগ পর্যন্ত দিতে পারি আর কি। সেটা তাহলে তুমি জেনারেটর অর্ধেকটা পড়লা আর মোটরটা পড়লা, এটা তোমাদের সুবিধা, কারণ টায়ার ফাইনালের জন্য তোমাদের পড়া হয়ে যাবে, ঠিক আছে? 9th উইকে হইলে। আর যদি 8th উইক হইলে শুধু মোটর দিতাম, কিন্তু 8th উইকে তো হচ্ছে না সম্ভবত। সো 9th উইক বলে, হইতে পারতেছে না স্যার আমাদের হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। 13 তারিখ বলছিলাম স্যার, 13 তারিখে তো স্যার আপনি বললেন পারবেন না, তাহলে স্যার হ্যাঁ একটাই স্লট আছে, ওটা হচ্ছে 10 তারিখ স্যার। হ্যাঁ আমার সমস্যা নেই, 9th উইকের যে কোনো দিন হইলে হবে। 13 তারিখটা আমি নিচ্ছি না, কারণ এটা তোমাদের যেহেতু অফিসিয়ালি মিড টার্ম, সো অফিসিয়াল এক্সামটা তখন নেওয়া যাবে না, ঠিক আছে? অফিসিয়াল এক্সামটা শিডিউল অনুযায়ী নিতে হবে। তো যদি 10 তারিখ, মানে তোমার একটু জিটুর সাথে কথা বলে না, তোমাদের জিটুর সাথে, যদি তার কোনো প্রবলেম না থাকে, মানে শিডিউল নিয়ে তার কোনো প্রবলেম না থাকে, আমি তাহলে 10 তারিখ নিয়ে নিবো, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? 10 তারিখ নিয়ে নেওয়া হবে। আর তোমাদের যেটা বললাম প্যারালালিং এর আগ পর্যন্ত অফার করা হয়েছে, আমরা চাচ্ছি offer আমি 13 তারিখ দিতে, তবে স্যার আপনি বলতেছেন 13 তারিখ তো মিড ব্রেকে পড়তেছে, জন্য নিবেন হ্যাঁ না। হ্যাঁ, মানে 10 তারিখে জিটুই বলছিল আমাদের। জি স্যার। হ্যাঁ তাহলে আমি 10 তারিখে নিয়ে নিবো, যেহেতু এটা অফিসিয়াল, মানে যেটু যেটা বলতেছে ওইভাবে করাটা বেটার হবে, ঠিক আছে? আর তোমাদের এই যে এই পোর্শনটুকু আগ পর্যন্ত, এই প্যারালাল এটার আগ পর্যন্ত হয়তো থাকতে পারে, ঠিক আছে? তো এই লেকচারটা আমি সুন আপলোড দিয়ে দিব, আর ম্যাথের ভিডিওটাও সুন দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আর তোমাদের আমি তার কিছু বলার আছে কারো, বা কোনো জায়গায় কোশ্চেন আছে? বই যদি স্যার সাজেস্ট করেন স্যার, সেই হিসেবে স্যার সাজেস্ট না করে আমাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দিতে পারলে স্যার সেটা আমাদের জন্য বেটার হয়, কারণ যেহেতু স্যার আমরা এখন বইগুলো আসলে আমাদের জন্য পাওয়াটাও টাফ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বইয়ের একটা গুগল ড্রাইভে করে তোমাদের সবগুলো বই দিয়ে দিব, মিড টার্মের পর দিয়ে দিব সবগুলো বই। আর তোমরা কি বইগুলা বলতে বইগুলা থেকে কোন কোন চ্যাপ্টার পড়া লাগবে সেগুলো হয়তো একটা আইডিয়া দিয়ে দিব, ঠিক আছে? সবটা পড়ার দরকার নেই, জাস্ট কোন কোন জায়গায় কোন কোন ম্যাথ দেখা লাগবে সেগুলো একটু বলে দিব, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে তোমাদের? আচ্ছা, তোমরা গত ক্লাসে এমকেএম এর লিস্ট আসলে অ্যাডনেসের, ওটা আমি আমাদের জিটুর সাথে কথা বলছিলাম,
ওইটা আসলে দেয়াটা মানে সম্ভবত পারমিটেড না, ঠিক আছে, এটা অ্যাডমিন থেকে না করা আছে। এই জন্য কিন্তু আমি তোমাদের অ্যাকচুয়ালি কারা কারা কোন কাকে অ্যাবসেন্ট দিচ্ছি সেটা আমি ক্লাসের পরই বলে দিই বেশিরভাগ সময়, যদি খুব বেশি অ্যাবসেন্ট থাকে 3 জনের বেশি থাকলে, ঠিক আছে। তো এই জন্য আর কি এটা আমি দিতে পারছি না, বাট কে কবে অ্যাবসেন্ট ছিল তোমরা অলরেডি জানো, তাই না? মানে নেট প্রবলেম যদি থাকতে পারে, এখন আমি একটা সিস্টেম ফলো করি, এটা আমি ইসিতেও করি, যে আরো নেট প্রবলেম থাকলে ঠিক আছে, বাট সে অ্যাটলিস্ট 10 মিনিটস তো ক্লাসে না থাকে, তাকে তো আর প্রেজেন্ট দেওয়া পসিবল না। 10 মিনিটস থাকার অর্থ হচ্ছে সে থাকার চেষ্টা করছিল ক্লাসে, তাকে অ্যাটেন্ডেন্স দেওয়া যায়, কিন্তু মানে যে পুরো রেকর্ডেই নাই পুরো ক্লাসে, তাকে তো অ্যাটেন্ডেন্স দেওয়া যায় না, তাই না? তো এই টাইপের কিছু ক্রাইটেরিয়া এখন আমাদের মেইনটেইন করতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের যদি আর কিছু বলার না থাকে তাহলে আজকে ক্লাস এখানেই শেষ। ওকে, থ্যাংক ইউ সবাইকে। তাহলে আসসালামু আলাইকুম স্যার। ভালো ওয়ালাইকুম থাকবেন। আসসালাম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।